নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই বোনেরা, আজ আমি তোমাদের সামনে যে ইউনিটটি নিয়ে আলোচনা করছি, যে পার্ট নিয়ে আলোচনা করছি, সেই পার্টটির নাম হলো ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন। এই পার্টটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই পার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাছাড়া আমরা ফিজিক্স বা কেমিস্ট্রির ক্ষেত্রেও এই ইন্টিগ্রেশনের গুরুত্বটা ভালো মতন বুঝতে পারি যখন সেখানে গাণিতিক রূপ কিংবা কিছু অঙ্কের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের প্রয়োগ করি। তাছাড়াও ইন্টিগ্রেশনের প্রয়োগ বা ইন্টিগ্রেশন পার্টটি শুধুমাত্র যে আমাদের ফিজিক্স কেমিস্ট্রি কিংবা ম্যাথেই সীমাবদ্ধ তা নয়, এর প্রয়োগ তুমি করতে পারবে যখন ভিন্ন ভিন্ন এন্ট্রান্স এক্সামিনেশন দেবে তখন। তাই সমস্ত দিক মাথায় রেখে, সমস্ত পরিস্থিতিকে সামনে রেখে আমরা শুরু করতে চলেছি ইন্টিগ্রেশন। এবং দেখে নাও এই ইন্টিগ্রেশনের অ্যাকচুয়াল ফান্ডা কী, আমরা কোন কোন কৌশলে, কোন কোন সহজতর টেকনিকে আমরা ইন্টিগ্রেশনকে সলভ করছি। তাই ধারাবাহিকতা মেনে আমরা পার্ট বাই পার্ট শিক্ষার দিকটাকে সামনে রেখে, যাতে তোমরা শিখতে পারো, যে কোনো অঙ্ক কষতে পারো, সেই দিকটাকে লক্ষ্য রেখে আমি শুরু করতে চলেছি ইন্টিগ্রেশন। এই পার্টটি শুরু করার পূর্বেই একটা ছোট্ট কথা না বললেই নয়। ইন্টিগ্রেশন কি তা ফিল করার জন্য আমি পূর্বেই একটি ভিডিও আপলোড করেছি এই চ্যানেলে, তাই সেই দিকটাকে লক্ষ্য রেখে আমি কিন্তু এই ভিডিওতে সেই টপিকটিকে আর টানছি না। তাই অবশ্যই তোমরা ইন্টিগ্রেশন কি তা ফিল করার জন্য সেই ভিডিওটি দেখে নিতে পারো। আমি অবশ্যই ডেসক্রিপশানে সেই লিঙ্কটি দিয়ে দেবো। তাই এখন দেখো, ইন্টিগ্রেশনকে সামনে রেখে আমাদের পাঠ্যে যে অংশগুলো রয়েছে সেই দিকটাকে ফোকাস রেখে আজকের পাঠ। তো প্রথমেই বলি ইন্টিগ্রেশন অর্থাৎ সমাকলন। এখান থেকে কয়েকটি তীর চিহ্ন বের করেছি, কারণ আমরা জানব কিছু তথ্য যা আমাদের ব্যবহারিক ক্ষেত্রে লাগবে। কীরকম? প্রথমেই বলি ইন্টিগ্রেশনে তোমাদের টোটাল চ্যাপ্টার কয়টি। যদি বলি টোটাল চ্যাপ্টার কয়টি, তাহলে বলবো অনির্দিষ্ট সমাকলন, পরিবর্ত পদ্ধতি, আংশিক সমাকলন পদ্ধতি, কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন এবং নির্দিষ্ট সমাকলন। এই টোটাল 5টা চ্যাপ্টারে বিভক্ত করা রয়েছে তোমাদের এই ইন্টিগ্রেশন পার্টটি। তার মানে টোটাল চ্যাপ্টার 5টি চ্যাপ্টারে বিভক্ত করা রয়েছে এই ইন্টিগ্রেশনটি শেখার উদ্দেশ্যে তোমাদের। এবারে দেখো নম্বর বিভাজন, মার্ক ডিস্ট্রিবিউশন। এই যে টোটাল 5টি চ্যাপ্টার রয়েছে এই সমাকলন পার্ট থেকে, তো আমরা দেখতে চাই তোমাদের প্রশ্নের রূপরেখায় কটার অঙ্ক রয়েছে এই ইন্টিগ্রেশন পার্ট থেকে এবং কত নাম্বার রয়েছে এবং এই নাম্বার সিস্টেমটা কি করে সাজানো রয়েছে। তো মন দিয়ে দেখবে। তোমাদের যদি প্রশ্নের চিত্রটি দেখা যায় তাহলে আমরা দেখব প্রশ্নের দুটি পার্ট, দুটি খণ্ড, একটি পার্ট এ এবং অপরটি হলো পার্ট বি। পার্ট বিতে রয়েছে এমসিকিউ প্রশ্ন অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন। এখানে একটি প্রশ্নের আন্ডারে 4টি অপশন দেওয়া থাকবে, সেই 4টি অপশনের মধ্যে কোনটি কারেক্ট তা পাশে বক্স থাকবে, সেই বক্সে লিখতে হবে এ নাকি বি নাকি সি নাকি ডি। সেটা হলো পার্ট বি এ এমসিকিউ এর অংশ। তোমাদের টোটাল এমসিকিউ থেকে প্রশ্ন থাকবে 10টি, মাত্র একটি প্রশ্ন রয়েছে, একটি প্রশ্নই থাকে, আর এই একটি প্রশ্নের জন্য মার্ক থাকে 1। তাহলে আমাদের এমসিকিউ এর তরফ থেকে জানা হয়ে গেল। এবার জানব পার্ট এ, অর্থাৎ
যে প্রবলেমগুলোকে সলভ করে দেখাতে হয় তোমাদের পরীক্ষার খাতায়, সেখানে অঙ্কের যে স্ট্রাকচার, নাম্বার বিভাজনের যে চিত্র, তা কীরকম মনে রাখবে। সেখানে নম্বর বিভাজনের চিত্র থাকে, প্রথম স্টেপে থাকে 2 নম্বরের প্রশ্ন, দ্বিতীয় স্টেপে থাকে 4 নম্বরের প্রশ্ন এবং তৃতীয় স্টেপে থাকে 5 নম্বরের প্রশ্ন। এবার 2 নম্বরের জন্য প্রশ্ন, 4 নম্বরের জন্য প্রশ্ন, 5 নম্বরের জন্য প্রশ্ন মানছি থাকে, কিন্তু ইন্টিগ্রেশন থেকে কত নম্বর থাকে? তো মনে রাখবে 2 নম্বরের ছক, 4 নম্বরের ছক আর 5 নম্বরের ছকের মধ্যে যদি স্থাপন করি তাহলে বলবো 2 নম্বরের জন্য কিন্তু একটাই প্রশ্ন দেয় ইন্টিগ্রেশন থেকে। তার মানে একটি প্রশ্ন থাকে 2 মার্কের জন্য। একটা প্রশ্নের জন্য কত নম্বর থাকবে? 2। এবারে 4 মার্কের জন্য 4 নম্বরের জন্য ইন্টিগ্রেশন পার্ট থেকে টোটাল অঙ্ক কতগুলো থাকে? তো মনে রাখবে 4 নম্বরের জন্য 2টি অঙ্ক দেওয়া হয়। এই দুটির মধ্যে ভাগ থাকে, একটি থাকে অনির্দিষ্ট সমাকলন আর একটি থাকে নির্দিষ্ট সমাকলন। তো অনির্দিষ্ট হোক বা নির্দিষ্ট হোক হলোই তো সমাকলন, তাই এখান থেকে 2টো অঙ্ক থাকবে, এক একটা অঙ্কে 4 করে। তাহলে 2টো অঙ্কের জন্য কত হলো? 4 যোগ 4 মানে 8 মার্ক, 8 নাম্বার। আর তোমাদের যদি বলি যে 5 মার্কের জন্য, তো মনে রাখবে এই 5 নাম্বারের জন্য কিন্তু প্রশ্ন কোনো কোনো বছর দেয়, কোনো কোনো বছর দেয় না। কিন্তু এখানে একটি অ্যাপ্লাইড ক্যালকুলাসের পার্টে অঙ্ক দিতে পারে, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেটা অন্য একটা পার্ট চলে গেল। যদি সম্ভব হয় তাহলে হয়তো দিতে পারে। তো যেহেতু দেওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, তাই এই ডিস্ট্রিবিউশনে এই পার্টে আমি কিছু লিখলাম না। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে ইন্টিগ্রেশনকে যদি ভালো করে পর্যবেক্ষণ করা যায় তাহলে তার নাম্বার বিভাজনের স্ট্রাকচার এরকম দাঁড়ায়। অর্থাৎ তুমি যদি ইন্টিগ্রেশনটাকে শেখো, শুধুমাত্র ইন্টিগ্রেশন পার্টের জন্য 5টি চ্যাপ্টারের জন্য টোটাল মার্ক, মোট নম্বর 1 + 2 + 8 সমান কত? 11। তার মানে 11 নম্বর রয়েছে এই ইন্টিগ্রেশন পার্ট থেকে। এবার তুমি জানতে পারলে মোট চ্যাপ্টার কটা, তুমি জানতে পারলে এর নাম্বার বিভাজন কীরকম। এবারে দেখো এই সমাকলন যে পার্ট তোমরা শিখছো, এর প্রয়োগ কোথায় কোথায় আছে। তাহলে এবার হেডিং দিচ্ছি প্রয়োগ। এই সমাকলন পার্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পার্ট, যার প্রয়োগ ভিন্ন ভিন্ন জায়গায় তুমি দেখতে পাবে। যেমন আমি যদি বলি নাম্বার 1, তুমি এর প্রয়োগ দেখতে পাবে অ্যাপ্লাইড ক্যালকুলাস, তোমাদের গণিতে দ্বাদশ শ্রেণীর গণিত সিলেবাসের দেখতে পাবে অ্যাপ্লাইড ক্যালকুলাস পার্টে ক্ষেত্রফল বলে একটা চ্যাপ্টার রয়েছে। সেইখানটায় 2টি বক্রতলের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল, সেই পার্টের মধ্যে তুমি দেখতে পাবে এই ইন্টিগ্রেশন পার্টের প্রয়োগ। নাম্বার 2, আর কোথায় এর প্রয়োগ রয়েছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাও তোমাদের দ্বাদশ শ্রেণীর পাঠ্যের মধ্যে একটি অংশ। কি বললাম? ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ডিফারেন্সিয়াল ইকুয়েশন তোমরা এই অংশের মধ্যেও সমাকলনের প্রয়োগ দেখতে পাবে। তাছাড়া শুধুমাত্র এইখানে বেঁধে রাখলে চলবে না, তোমরা এর প্রয়োগ কিন্তু অন্য সাবজেক্টেও দেখতে পাবে। তা হলো ফিজিক্স, এবং কেমিস্ট্রি। ফিজিক্স এবং কেমিস্ট্রির মধ্যেও তোমরা মাঝে মাঝে এই সমাকলনের যে প্রয়োগ, সমাকলনের যে অ্যাপ্লিকেশন,
তোমরা কিন্তু দেখতে পাবে। এবার তোমাদের তো আমি মোট চ্যাপ্টার কটা এটা বলে দিলাম, এই পার্টের নাম্বার বিভাজন কি এটাও বলে ফেললাম, এবং এই পার্টের প্রয়োগ কোথায় কোথায় রয়েছে তা প্রসঙ্গেও আলোচনা করলাম। এবার আমাদের আলোচ্য বিষয় পড়ে থাকলো যে এই চ্যাপ্টারের ফর্মুলা এবং তার প্রবলেম সলিউশন। তো তোমাদের আজকে আমি যে এই 5টি চ্যাপ্টারের মধ্যে যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব তা হলো সমাকলনের প্রথম চ্যাপ্টার, অনির্দিষ্ট সমাকলন। এই অনির্দিষ্ট সমাকলনটি খুবই ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার এবং খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার, কিন্তু তার জন্য প্রয়োজন ফর্মুলা। আর এই কারণে আমি তোমাদের ফর্মুলা মেমোরাইজিং টেকনিক লিখে রাখছি, আর এখানে সেই ফর্মুলা ভাঙার নিয়মটি দেখিয়ে রাখছি। তাই এবার দেখো ফর্মুলা মেমোরাইজিং টেকনিক কি করে মনে রাখবে, তাই এখানে লিখছি ট্রিক্স। টেকনিক কি করে তুমি ফর্মুলাগুলোকে মনে রাখবে। দেখো, ধরে নাও ইন্টিগ্রেশন, তুমি কার ইন্টিগ্রেশন করবে? অবশ্যই একটা ফাংশনের ইন্টিগ্রেশন করবে। তাই এফএক্স কার রেসপেক্টে করবে? এক্স এর রেসপেক্টে করবে, ডিএক্স। এখন প্রশ্ন হচ্ছে, স্যার কোনো একটা ফাংশনের ডেরিভেটিভ যদি করতে বলতো পারতাম। আপনি আমাদেরকে ডেরিভেটিভের অনেকগুলো ভিডিওর মাধ্যমে শিখিয়ে দিয়েছিলেন, আর এত অ্যাপ্লিকেশন দেখিয়েছিলেন যে তা কল্পনার বাইরে। আপনি সেকেন্ড অর্ডার অবধি চলে গিয়েছেন। কিন্তু স্যার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে এক্সের রেসপেক্টে ইন্টিগ্রেশন করব কি করে? স্যার তার ফর্মুলা মেমোরাইজিং টেকনিকটা কি? তো টেকনিক হচ্ছে এটাই, তোমরা এই ফাংশনটিকে প্রশ্ন করবে। কি প্রশ্ন করবে? প্রশ্ন করবে, তুই কার ডেরিভেটিভ তুই কার ডেরিভেটিভ। শুধু এই প্রশ্নটি করবে কাকে? এই ফাংশনকে। এই ফাংশনটিকে প্রশ্ন করবে তুই কার ডেরিভেটিভ। ও যে অ্যান্সারটি দেবে সেই উত্তরটি হবে ইন্টিগ্রেশনের উত্তর। আর যে কোনো অনির্দিষ্ট ইন্টিগ্রেশনে যাই উত্তর দিক না কেন, পাশে কিন্তু প্লাস কনস্ট্যান্ট লিখবেই। এটাই হচ্ছে টেকনিক ইন্টিগ্রেশনের যে কোনো ফর্মুলা মেমোরাইজের। তুমি যদি এই থট মাথায় রাখো তাহলে এটা বলবো, তুমি ইন্টিগ্রেশন করার জন্য মোটামুটি 80 থেকে 90% ফর্মুলা এখনই মুখস্থ করতে পেরে নেবে। তাহলে আমি যদি এই থটকে সামনে রেখে এখানে যদি একটা একটা করে ফর্মুলা তোমাদের সামনে বিচার করি তাহলে কেমন হয়? তাহলে চলো দেখি। তো প্রথমে আমি তোমাদের শেখাবো 1/x এই ফাংশনের ক্ষেত্রে ইন্টিগ্রেশনের ফর্মুলা। তাই সকলে খাতা নিয়ে বসো, কারণ এই অংশের মধ্যে যেহেতু আমি ফর্মুলাগুলো লিখব তাই আমাকে মেটাতে হবে। তো তোমাদের খাতায় যদি তা লিপিবদ্ধ থাকে তাহলে তোমাদের বুঝতে এবং ভাবতে সুবিধা হবে। তাহলে শুরু করি। প্রথম ফর্মুলা নাম্বার 1, কি ফর্মুলাটি? ইন্টিগ্রেশন 1/x ইন্টু ডিএক্স। তাহলে এর ফর্মুলা কি হবে? পাশে আমি কিছু কাজ করব তোমাদের শেখার উদ্দেশ্যে, ওই জন্য একটা মাঝখানে দাগ টানলাম। আমি কি বলেছিলাম? শুধু প্রশ্ন করবে এই ফাংশনটিকে। কি প্রশ্ন করবে? 1/x তুই কার ডেরিভেটিভ রে? 1/x বলবে আমি তো হচ্ছি log x এর ডেরিভেটিভ। যদি log x কে ডেরিভেটিভ করা যায় তবেই তো আমাকে পাওয়া যায়। তার মানে 1/x কে যদি কোশ্চেন করা যায় তুই কার ডেরিভেটিভ, ও কিন্তু অ্যান্সার দেবে আমি log x এর ডেরিভেটিভ। তাই আমরা কি লিখব? ও যে অ্যান্সারটা দেবে log x,
বা লগ অফ মড এক্স, এটাই হচ্ছে অ্যান্সার। কিন্তু পাশে সি লিখতে বলেছিলাম না, তাই প্লাস সি। তো দেখো আমাকে কিন্তু এই সূত্রটি আর মুখস্থ করতে হলো না, শুধু প্রশ্ন করলাম তুই কার ডেরিভেটিভ, ও উত্তর দিল আমি লগ মড এক্সের ডেরিভেটিভ বা লগ এক্সের ডেরিভেটিভ প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, তাহলে আমাদের এই ফাংশান ওর উপর বেস করে ফর্মুলা আমরা মুখস্থ করে ফেললাম। এবার তোমাদের অপর আরেকটি ফর্মুলা দেখাই। নেক্সট ফর্মুলাটি লিখো, নাম্বার 2 দিয়ে ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। এবার যদি আবার প্রশ্ন করো ই টু দি পাওয়ার এক্সকে তুই কার ডেরিভেটিভ, তো ই টু দি পাওয়ার এক্স বলবে আমি তো ই টু দি পাওয়ার এক্সেরই ডেরিভেটিভ, তাই না? ই টু দি পাওয়ার এক্স বলবে আমি তো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স। তাই আমরা কি বলবো, অ্যান্সার হবে কি ই টু দি পাওয়ার এক্স, কারণ ওকে কোশ্চেন করেছিলাম তুই কার ডেরিভেটিভ, ও বলল আমি তো ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ। তাই ও যে অ্যান্সার বলল পাশে প্লাস কনস্ট্যান্ট লিখলাম, ব্যাস হয়ে গেল এই ফর্মুলা মুখস্থ। এবার চলে আসি আমরা ত্রিকোণমিতির উপর বেস করে কিছু ফর্মুলা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কি বললাম? ত্রিকোণমিতির উপর বেস করে ফর্মুলা, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এবার হেডিং দেবে ত্রিকোণমিতি। তো দেখো ত্রিকোণমিতির ক্ষেত্রে প্রথমেই বলি, আমরা যে ফর্মুলাটি শিখব প্রথমে তা হচ্ছে সাইন এক্স ডিএক্স। তোমাদের একটা কথা বলে রাখি ভাই, মাথায় রাখবে যখন ডেরিভেটিভ করতে না তখন সি দিয়ে স্টার্ট হলে আগে মাইনাস লাগতো। তাই মেমোরাইজের জন্য সাইন বা কোসেক, কি বললাম, সাইন বা কোসেক দেখতে পেলেই তোমরা কিন্তু মাইনাস চিহ্নটি দেবে, সাইন কোসেক। তাহলে লক্ষ্য করো আমরা সাইনকে কোশ্চেন করছি তুই কার ডেরিভেটিভ, সাইনকে প্রশ্ন করছি তুই কার ডেরিভেটিভ। সাইন বলবে আরে কসকে ডেরিভেটিভ করলেই তো সাইন পাওয়া যায়, কিন্তু কস সি দিয়ে স্টার্ট না, তাই মাইনাস। ওই জন্যই উল্টো প্রক্রিয়ায় সাইনের ক্ষেত্রে নেগেটিভ চিহ্নটি আসে। যাই হোক, আমরা এটাকে মনে রাখবো কেমন করে, সাইনকে প্রশ্ন করো তুই কার ডেরিভেটিভ, সাইন বলবে আমি কসের ডেরিভেটিভ, শর্টকাট ভাষায় আমি কসের ডেরিভেটিভ। আর সাইন রয়েছে ইন্টিগ্রেশনে, তাই সামনে একটা মাইনাস দেবে, প্লাস কনস্ট্যান্ট। তো দেখো আমাদের অত ব্রেন খাটাতে হলো না, তুমি শুধু প্রশ্ন করবে তুই কার ডেরিভেটিভ, সাইন তুই কার ডেরিভেটিভ। সাইন হচ্ছে কসের ডেরিভেটিভ, কসকে ডেরিভেটিভ করলে সাইন পাওয়া যায়। তাই সাইন যে অ্যান্সারটি দিল সেটাই হচ্ছে ইন্টিগ্রেশনের অ্যান্সার। আর চিহ্নটা গুলিয়ে যাবে, তাই চিহ্নটা যে না গোলাও, ওই কারণে মনে রাখার টেকনিক সাইন কোসেক দেখতে পেলেই মাইনাসটা অটোমেটিক দিয়েই দিবে। এবার নেক্সট লিখো নাম্বার 4 কস এক্স। এবার কস এক্সের ইন্টিগ্রেশন কি হবে এক্সের রেসপেক্টে, কস এক্সের ইন্টিগ্রেশন কি হবে এক্সের রেসপেক্টে। তুমি ওকে কোশ্চেন করো আচ্ছা কস এক্স, আচ্ছা কস এক্স, কস এক্সকে কোশ্চেন করছি আচ্ছা কস এক্স তুই কার ডেরিভেটিভ রে, তো কস এক্স বলছে আমি তো সাইন এক্সের ডেরিভেটিভ রে, কারণ সাইনকে ডেরিভেটিভ করলেই তো কস পাওয়া যায়। তাহলে বুঝলাম যে কস এক্সকে কোশ্চেন করছি তুই কার ডেরিভেটিভ, ও বলছে আমি সাইন এক্সের ডেরিভেটিভ, প্লাস কনস্ট্যান্ট। তাহলে অনায়াসেই বুঝতে পারলাম যে এর ফর্মুলাটা কি দাঁড়ালো, সাইন এক্স প্লাস সি। তো লক্ষ্য করো ব্রেনের উপর কোনো চাপই পড়লো না, শুধু প্রশ্ন করো ওকে তুই কার ডেরিভেটিভ। কস এক্স মুক্ত কণ্ঠে বলছে আমি তো সাইনের ডেরিভেটিভ, তাই আমরা সাইন লিখলাম। এরপর নাম্বার 5 আমরা
অপর আরেকটি ডেরিভেটিভ শিখি, ইন্টিগ্রেশন শিখি ফর্মুলা, তা হলো সেক স্কোয়ার এক্স। সেক স্কোয়ার এক্স। এবার যদি তুমি সেক স্কোয়ার এক্সকে কোশ্চেন করো, সেক স্কোয়ার এক্স একে কোশ্চেন করো যে বাবু তুই কার ডেরিভেটিভ, কাকে ডেরিভেটিভ করে তুই এসছিস, ও একটাই কথা বলবে আমি ট্যানকে ডেরিভেটিভ করলে পাওয়া যায়, ট্যান এক্সকে ডেরিভেটিভ করলেই সেক স্কোয়ার এক্স পাওয়া যায়। তার মানে ওকে প্রশ্ন করো তুই জন্ম তোর কেমন করে, কাকে ডেরিভেটিভ করে তুই এসছিস, ও বলছে ট্যান এক্সকে যখন এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করা হয় তখনই আমার জন্ম। তাহলে আমরা বুঝে যাচ্ছি যে একে কোশ্চেন করছি তুই কার ডেরিভেটিভ, ও বলছে আমি তো ট্যানের ডেরিভেটিভ। তাহলে ট্যান এক্স প্লাস কি কনস্ট্যান্ট। তাহলে দেখো এক্ষেত্রেও আমরা মুখস্থ করলাম না, ডেরিভেটিভের ফর্মুলা জানলেই মুখস্থ হয়ে যাচ্ছে। তারপর আবার লক্ষ্য করো অপর আরেকটি ফর্মুলা নাম্বার 6, কোসেক স্কোয়ার এক্স। কি বললাম? কোসেক স্কোয়ার এক্স, কোসেক স্কোয়ার এক্স ইন্টু ডিএক্স। তাহলে আমরা এবার বলছি কোসেক স্কোয়ার এক্স। তুমি প্রশ্ন করো, আচ্ছা আগে দেখো কোসেক রয়েছে না, কোসেক থাকার জন্য অগ্রিম একটা মাইনাস দিয়েই দাও। এবার তুমি কোসেককে জিজ্ঞেস করো, কোসেক স্কোয়ারকে, আচ্ছা তুমি কার ডেরিভেটিভ, কার ডেরিভেটিভ করে তোমাকে পাওয়া গেছে। তো আমরা জানি কটের যদি ডেরিভেটিভ করা যায় কট এক্সের তবেই পাওয়া যায় মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তো আমি মাইনাস প্লাস দেখতে যাব না, তা আমি অন্য টেকনিকে অ্যাডজাস্ট করে নিয়েছি। আমি জাস্ট দেখব কটের ডেরিভেটিভ কি হয়, কোসেক স্কোয়ার। তাই ওকে জিজ্ঞেস করো তুই কার ডেরিভেটিভ, তুই কার ডেরিভেটিভ রে, ও বলছে আমি কটের ডেরিভেটিভ। তাই কট এক্স প্লাস সি। শুধু প্রশ্ন করতে হবে তুই কার ডেরিভেটিভ, ও বলছে আমি তো কটের ডেরিভেটিভ রে। তাহলে আমাদের 6 নম্বর প্রশ্নটির 6 নম্বর এই সূত্রটিও মুখস্থ হয়ে গেল। এবার আমরা দেখব 7 নম্বর ফর্মুলা নাম্বার 7। নাম্বার 7 ফর্মুলায় লক্ষ্য করো সেক এক্স ইন্টু ট্যান এক্স ইন্টু ডিএক্স, সেক এক্স ট্যান এক্স ডিএক্স। আচ্ছা একবার লিখি সেক এক্স ট্যান এক্স। এবার তোমাদের যদি প্রশ্ন করি, একে প্রশ্ন করো তুই কার ডেরিভেটিভ, একে প্রশ্ন করো, একে প্রশ্ন করো তুই কার ডেরিভেটিভ। একে মানে কি, একে প্রশ্ন করতে হবে তুই কার ডেরিভেটিভ রে। তো সেক এক্স ট্যান এক্স বলবে আমি সেক এক্সের ডেরিভেটিভ, কারণ আমরা জানি সেক এক্সকে ডেরিভেটিভ করলে সেক এক্স ট্যান এক্স হয়। তাই ওকে প্রশ্ন করছি তুই কার ডেরিভেটিভ, ও বলছে আমি সেক এক্সের ডেরিভেটিভ। তো যে অ্যান্সারটি দিল প্লাস কনস্ট্যান্ট, এটাই হচ্ছে কি এর ফর্মুলা। তাহলে এই ফর্মুলাটিও মুখস্থ করে ফেললাম। নেক্সট অপর আরেকটি ফর্মুলা দেখো, ফর্মুলা নাম্বার 8। এবারে আমরা দেখব কোসেক এক্স কট এক্স, কোসেক এক্স ইন্টু কট এক্স ডিএক্স। তার মানে আমি এটাই বলতে চাইছি কোসেক এক্স কট এক্স। আচ্ছা যদি কোসেক এক্স কট এক্সকে প্রশ্ন করার আগে বলো তো কোসেক এক্স দেখতে পাচ্ছ না, তাই একটা মাইনাস আগেই দিয়ে দিলাম, কারণ সাইন বা কোসেক দেখতে পেলেই ইন্টিগ্রেশনে মাইনাস দিতে হয়। এবার কোসেক এক্স আর কট এক্সকে প্রশ্ন করো যে তুই কার ডেরিভেটিভ, তো কোসেক এক্স কট এক্স বলবে আমি কোসেক এক্সের ডেরিভেটিভ, কারণ তোমরা জানো কোসেক এক্সের ডেরিভেটিভ কী হয়, কোসেক এক্স কট এক্স, বাট সি দিয়ে স্টার্ট না, তার ডেরিভেটিভে মাইনাস দাঁড়ায়। তো সেই মাইনাস তো আমি অ্যাডজাস্ট করে নিয়েছি।
তো একে প্রশ্ন করলাম তুই কার ডেরিভেটিভ, ওকে প্রশ্ন করছি তুই কার ডেরিভেটিভ, ও বলছে আমি কোসেক এক্সের ডেরিভেটিভ, তাই মাইনাস কোসেক এক্স প্লাস সি। তাহলে আমাদের 8 নাম্বার সূত্রটিও মুখস্থ হয়ে গেল। এবারে আমাদের আরও কিছু ফর্মুলা রয়েছে, আরও কিছু ফর্মুলা, তা অত্যন্ত সহজ সরল ফর্মুলা। সেই ফর্মুলাগুলোকে একটু তোমরা লক্ষ্য করো। ওই ফর্মুলাগুলোকেও কিন্তু আমরা এই রকম টেকনিকের আকারেই কিন্তু লিখতে পারি, তবে প্রয়োজনীয়তার খাতিরে 2 থেকে 3টি ফর্মুলা তোমাদের বলছি, যা অত্যন্ত সহজ সরল, একটু মনে রাখার চেষ্টা করবে। তোমাদের 10 নম্বর যে ফর্মুলাটি বলছি তা হচ্ছে ইন্টিগ্রেশন tan x dx। মনে রাখবে এর সূত্র হচ্ছে log mod sec x প্লাস কনস্ট্যান্ট। আবার মন দিয়ে শোনো, ইন্টিগ্রেশন tan x dx log of mod sec x প্লাস c। 11 নম্বর ইন্টিগ্রেশন cot x dx, ইন্টিগ্রেশন cot x dx এর ইন্টিগ্রেশন কি হয়, log of mod sin x প্লাস কনস্ট্যান্ট। ব্যাস, তাহলে আমাদের টোটাল ত্রিকোণমিতির ওপর ফর্মুলা মুখস্থ। তো লক্ষ্য করো, আমরা 9টা ফর্মুলা জাস্ট প্রশ্ন করলাম তুই কার ডেরিভেটিভ, তাতে কিন্তু কমপ্লিট হয়েই গেছে। জাস্ট 2টো ফর্মুলা মনে রেখো, এটা আমি যখন অঙ্কের সুবাদের সামনে আসবে তখন তোমাদের মনে রাখার ধরন বা টেকনিক বলে দেব, কিন্তু আপাতত তোমরা মনে রেখো এই 2টো ফর্মুলা। এবারে লাস্ট আর একটি ফর্মুলা বলি, তারপর চলে আসবো তোমাদের প্রশ্নোত্তর পর্বে। তাই অপর আরেকটি ফর্মুলা কি? অপর আরেকটি ফর্মুলা হলো ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n ইন্টু ডিএক্স। এই ফর্মুলাটি কোন টেকনিকে তোমরা মনে রাখবে? তো লক্ষ্য করো, এটাই তোমরা বলবে স্যার এটাই তো প্রথমে করানো উচিত, আমাদের বইয়ে প্রথমে রয়েছে। দেখো, মানছি এই ফর্মুলাটি তোমাদের বইয়ের প্রথমে রয়েছে, কিন্তু আদার্স সমস্ত ফর্মুলা এই প্রশ্নটি করলেই পাওয়া যাচ্ছে। তাই তোমাদের মনের তরফ থেকে ভারটা কমানোর জন্যই অগ্রিম আলোচনা করলাম। এবার দেখো এই ফর্মুলাটি কি হবে। ভেবে নাও ডি নাই, ডি যদি না থাকে তাহলে বলতে পারবে এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স কী হয়? তোমরা বলবে স্যার এক্স টু দি পাওয়ার এন ইন্টু এক্স মানে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 হয়, হ্যাঁ কি না? আর পাওয়ারটাকে ভাগ করে দাও, ব্যাস এটাই হয়ে গেল সূত্র। তোমরা বলবে স্যার এটাই সূত্র স্যার, একটা উদাহরণ দিন না। দেখো, যদি এক্সাম্পল দিতে চাই তাহলে এটাই বলবো ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 7 ইন্টু ডিএক্স। তাহলে আমরা অনায়াসেই বলতে পারি এখানে, ভাবো ডি নেই, ডি যদি না থাকে তাহলে এক্স টু দি পাওয়ার 7 ইন্টু এক্স কী হয়? এক্স টু দি পাওয়ার 8 বাই কত? 8 প্লাস কনস্ট্যান্ট। যেমন ধরো ইন্টিগ্রেশন এক্স ডিএক্স, তাহলে তোমরা কি বলবে? স্যার ডি ভাবুন নেই, তাহলে কি বলবো? এক্স ইন্টু এক্স, আর এক্স ইন্টু এক্স মানে কি? এক্স স্কোয়ার, আর বাই হরে কি দেবে? সর্বদা পাওয়ার মানে 2 প্লাস কি? কনস্ট্যান্ট। ব্যাস, তো এই হচ্ছে এই ফর্মুলাটি। তবে আমার প্রিয় ভাই বোনেরা, তোমরা আরেকটা রেজাল্ট মনে রেখো, কনস্ট্যান্টের ইন্টিগ্রেশন। যদি কোনো কনস্ট্যান্ট থাকে সি বা এ, তার ইন্টিগ্রেশন যদি করতে চাও, কি প্রয়োজন? এই কনস্ট্যান্টটা বাইরে পাঠিয়ে দাও, ডেরিভেটিভে বা লিমিটে যেমন অপারেটরের বাইরে পাঠানো যায়, ইন্টিগ্রেশনের ক্ষেত্রেও বাইরে পাঠানো যায়। তাহলে এ বাইরে আসলে কি দাঁড়াচ্ছে? ইন্টিগ্রেশন ডিএক্স। আর মাথায় রাখবে ইন্টিগ্রেশন ডিএক্স এটা মানে কি হয় জানো? এক্স। তার মানে ইন্টিগ্রেশন ডিএক্স হচ্ছে কি? এক্স। আর পাশে তো প্লাস কনস্ট্যান্ট দিতেই হবে। এই হয়ে গেল ফর্মুলা। তাহলে এই দুটো ফর্মুলা খুব গুরুত্বপূর্ণ। কি বললাম ফর্মুলাটি আরেকবার মন দিয়ে দেখো,
ইন্টিগ্রেশন এ ডিএক্স, এ কনস্ট্যান্ট, তো লিমিটে যেমন বাইরে পাঠানো যায়, ডেরিভেটিভে বাইরে পাঠানো যায়, ইন্টিগ্রেশনেও বাইরে পাঠালাম। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স এর মানে কি? ভাবো সামনে 1 আছে, ডিকে বাদ দাও, যেমন এখানে ডিকে বাদ দিয়েছিলে, x⁷ ইন্টু এক্স মানে x⁸। ঠিক একই রকমভাবে 1 ইন্টু এক্স মানে কি এক্স, আর এক্সের পাওয়ার তো 1 আছে, তাই 1 দিয়ে ভাগ করলে কি হবে? এক্স তো পড়ে থাকবে। তাই এটা মনে রাখবে, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স। আশা করছি তোমরা মোটামুটি কয়েকটি ফর্মুলা তোমরা বুঝতে পারলে। এবার এই ফর্মুলা বোঝার পাশাপাশি যদি তোমাদের আমি 3টি ফর্মুলা এখন করতে দিই, আশা করছি পারবে। দেখব তোমরা কমেন্ট সেকশানে কে লিখছো এর উত্তরটি। ফার্স্ট এক্সাম, দেখি কে লিখছো। যে প্রথমে লিখবে, ফার্স্টে লিখবে যে, তাকে দেওয়া হবে আমাদের তরফ থেকে একটি বই। তাহলে প্রথমটি কি? ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স, এটা কি হবে? ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু ডিএক্স, এটা কি হবে? এই দুটো তোমরা তাড়াতাড়ি লিখে পাঠাও। তারপর চলে আসছি, এই ফর্মুলাটাকে কি করে ওরা ঘুরিয়ে দিতে পারে। মানে ফর্মুলাই হবে, কিন্তু অঙ্কের অ্যাপ্লিকেশানে ফর্মুলার প্রয়োগ আমরা কোন টেকনিকে করব সেই সম্পর্কে মাত্র 2-1টা কথা। তারপর অনির্দিষ্ট সমাকলনে আমরা ছায়াপ্রকাশনীর এসএনদের বইয়ের অঙ্কগুলোকে পার্ট বাই পার্ট সাজিয়ে তোমাদের সলভ করাচ্ছি। তাহলে তোমরা এই দুটোর উত্তর প্রথমে লিখে পাঠাও, কিন্তু প্রথমে লেখানো চাই, তাহলে তারা পাবে পুরস্কার। এবারে দেখো এর সামান্যতম একটি প্রয়োগ যা তোমাদেরকে খুব ডিস্টার্ব করবে, জ্বালাবে। আচ্ছা আমার প্রিয় ভাই বোনেরা, মনে আছে তুমি যখন ডেরিভেটিভ করতে, যেমন সাইন 3x, যখন তোমরা এর ডেরিভেটিভ করতে তখন তোমাদের কি শিখিয়েছিলাম? ডেরিভেটিভ করার সময় তোমরা সাইনকে কাটতে আর বলতে সাইনের ডেরিভেটিভ হচ্ছে কি কস। কি কাটা পড়লো না? 3x, তাই পাশে তোমরা কি লিখতে? কোনটিকে 3x লিখতে? কোন? এবার সাপের ছোবলে মৃত্যু, এই যে টেকনিকটি শিখিয়েছিলাম, দেখো এখনও কি ও মারা গেছে? নিশ্চয় না। এবার এগুলো কোথায়? 3x। তো 3x যে কাটলে তোমরা কি করতে? আবার 3x এর ডেরিভেটিভ করতে আর বলতে স্যার 3x এর ডেরিভেটিভ 3 ইন্টু 1। তো তোমরা কিন্তু গুণ করতে, তাই না? যখন তুমি এর ডেরিভেটিভ করতে তখন তোমরা কিন্তু এখানে গুণ চিহ্ন ব্যবহার করতে, বাড়তি যা পেতে গুণ করতে, ডেরিভেটিভ করে গুণ করতে। কিন্তু মাথায় রাখবে, যেহেতু ইন্টিগ্রেশন ডেরিভেটিভের উল্টো প্রক্রিয়া, তাই আমরা যখন ইন্টিগ্রেশন করব আর এরকম কোনো থট সামনে আসবে তখন কিন্তু ভাগ করব। এটাই পার্থক্য, আর কিছু পার্থক্য নয়। স্যার ব্যাপারটি বুঝতে পারলাম না, আপনি একটা অঙ্কের মাধ্যমে বুঝিয়ে দিন। দেখো আমার প্রিয় ভাই বোনেরা, যখন তোমাদের ইন্টিগ্রেশন থাকছে, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স, তখন আমার কোনো প্রবলেম দাঁড়াচ্ছে না। কেন? তোমরা হয়তো ফর্মুলা ভুলেই গেছো, বাট এটা তো জানো সাইন বা কোসেক দিয়ে স্টার্ট হলে মাইনাস হয়, এবং এটাও তো জানো যে সাইনকে যদি প্রশ্ন করো তুই কার ডেরিভেটিভ, সাইন বলবে আমি হচ্ছি কসের ডেরিভেটিভ, তাই কস এক্স প্লাস সি। তো লক্ষ্য করো আমাদের কিন্তু ফর্মুলা মুখস্থই করতে হলো না, আরামসে হয়ে গেল। কিন্তু যদি তোমাদের এই প্রশ্নটিকে এইভাবে বলতো সাইন 3x প্লাস 4 ইন্টু ডিএক্স, তখন কি করতে? তখন কোন থট অ্যাপ্লাই করতে? তখন তো তুমি বলতে স্যার এর সাথে তো ম্যাচ করছে না, কোন তো কেমন কেমন দেখে লাগছে। ওই সময় তুমি কি করতে? দেখো ওই সময়ও এটাকে সলভ করার ট্রিক্স কীরকম হতো। তুমি যখন এটাকে সলভ করতে যাবে,
সামনে কি দেখতে পাচ্ছ, সাইন, তাই আর কিছু ভাববে না, সঙ্গে সঙ্গে লিখবে আগে মাইনাস। আর সাইন দেখে মাইনাস লেখার পর তুমি সাইনকে প্রশ্ন করো যে সাইন তুই কার ডেরিভেটিভ, সাইনকে প্রশ্ন করছি সাইন তুই কার ডেরিভেটিভ, সাইন বলবে আমি তো কসের ডেরিভেটিভ রে, আমি তো কসের ডেরিভেটিভ। এবার তোমরাই বলো কোন কি এক্স রয়েছে, নিশ্চয়ই না, তাহলে কোন যা রয়েছে তা আমরা লিখলাম 3x + 4। আচ্ছা ডেরিভেটিভ থাকলে কি করতাম বলো তো, আবার 3x + 4 এর ডেরিভেটিভ করতাম না, ডেরিভেটিভ থাকলে গেলে, তো ডেরিভেটিভ থাকলে গেলে আমরা করতাম 3x + 4 এর ডেরিভেটিভ। বলতে পারবে 3x + 4 এর ডেরিভেটিভ কী হতো, 3 × x এর ডেরিভেটিভ 1 প্লাস 4 এর ডেরিভেটিভ 0, অর্থাৎ 3 পেতাম। তো ডেরিভেটিভ করার সময় আমরা কি করতাম, গুণ 3 লিখতাম, কিন্তু আমরা যেহেতু ইন্টিগ্রেশন করছি তাই আমরা কি করব, ভাগ 3 লিখব। এটাই পার্থক্য, আর কিছু পার্থক্য নেই এই ফর্মুলা মেমোরাইজিং টেকনিকে। আবার বলছি মন দিয়ে শোনো কি করলাম ব্যাপারটি। যখন আমাদের এরকম অঙ্ক দেয় বা এরকম সূত্র দেখি, আমরা ডিরেক্ট প্রশ্ন করি তুই কার ডেরিভেটিভ, ও বলবে আমি কসের ডেরিভেটিভ, তাই cos x লিখলাম, আর সাইন থাকার জন্য মাইনাস সামনে। একই রকমভাবে যদি তোমাকে সাইন 3x + 4 × dx যদি এই ইন্টিগ্রেশনটি দেয়, আমি পাশে আরেকটি লিখছি সাইন 3x + 4 এর ডেরিভেটিভ। আমি তোমাদেরকে দুটোই দেখানোর জন্যই এই কাজটি করছি। দেখো যখন তুমি ডেরিভেটিভ করো তখন তুমি কি লিখো বলো তো, প্রথমে নিশ্চয়ই সাইন কাটো, সাইন কাটলে কি লিখো, সাইনের ডেরিভেটিভ কি হয়, কস, তাই কস লিখো। তুমি অ্যাঙ্গেল কি দাও, নিশ্চয়ই অ্যাঙ্গেল 3x + 4 এটাই তো দাও। এবার আমার কি পুরো দাগটি কাটা কমপ্লিট হয়েছে, নিশ্চয়ই না, তুমি শুধু সাইনটা কেটেছো। এবার তুমি কি করলে, পুরোটা কাটলে, তাহলে ইনটু, মনে রাখবে যখন ডেরিভেটিভ করি তখন গুণ চিহ্ন দিলাম, আর বাকিটির ডেরিভেটিভ কি হয় 3 × 1, 3 × 1 প্লাস 4, 4 এর ডেরিভেটিভ কি হয় 0, তখন আমরা কি পাই cos 3x + 4 × 3। কিন্তু যখন তুমি ইন্টিগ্রেশন করবে সেম কাজই করব, কোনো পৃথক কোনো কাজ না। কি কাজ, তুমি ওকে প্রশ্ন করছো যে তুই কার ডেরিভেটিভ, তার আগে তুই সাইন আছিস তাই আগে মাইনাস, সাইন আছিস তাই তুই আগে মাইনাস, তুই কার ডেরিভেটিভ সাইন, সাইন বলবে আমি তো কসের ডেরিভেটিভ, তাই না, সাইন বলবে আমি তো কসের ডেরিভেটিভ, তাই কস লিখলাম। কিন্তু আমাকে তো কোণ দিতে হবে, সেই কোণ কিন্তু এত সুন্দর এক্স ছিল না, সেই কোণটি রয়েছে 3x + 4। এবার যখন ডেরিভেটিভ করতাম এই বাড়তি 3x + 4 এর ডেরিভেটিভ করতাম, আর যা পেতাম সেই সংখ্যাটি গুণ করেছিলাম। এখানেও আমরা 3x + 4 এর ডেরিভেটিভ করব, ডেরিভেটিভ করে কি পাচ্ছি 3 × 1 + 0 মানে 3, এই 3 ডেরিভেটিভ করলে গুণ করছি আর ইন্টিগ্রেশন করলে ভাগ করছি, এটাই পার্থক্য, প্লাস কনস্ট্যান্ট। আশা করছি তোমরা এই টপিকটি বুঝতে পারলে। তাহলে আমি এই টপিকের উপর আরও দু একটা থট তোমাদের দেখাই, তাহলে তোমাদের বেস স্ট্রং হবে। আমি অপর আরেকটি লিখছি ইন্টিগ্রেশন cos x × dx, ইন্টিগ্রেশন cos x × dx। তোমরা যখন একে ইন্টিগ্রেশন করছো cos x কে প্রশ্ন করছো তুই কার ডেরিভেটিভ রে, cos তুই কার ডেরিভেটিভ রে, ও বলবে আমি তো সাইনের ডেরিভেটিভ, তাই sin x প্লাস কনস্ট্যান্ট। যখন তুমি cos 4x +
বা 4x মাইনাস 7 যখন তুমি এর ইন্টিগ্রেশন করবে তখন তুমি কি লিখবে? তুমি যদি ডেরিভেটিভ করতে কার cos 7x বা 4x মাইনাস 7 এর, তখন তুমি কি করতে? নিশ্চয়ই তখন তোমার কাজ এটাই হতো যে প্রথমে তুমি cos কাটতে, আগে cos কাটলে আমরা কি পেতাম? মাইনাস সাইন, আর যে অ্যাঙ্গেল থাকতো সেই অ্যাঙ্গেলটি লিখতাম 4x মাইনাস 7 ইন্টু, এবার পুরোটা তো কাটেনি, এবার বাকিটি কেটে ফেলি। বাকি কাটলে আমরা কি পাচ্ছি? 4 ইন্টু 1 মাইনাস 7-এর ডেরিভেটিভ কি হয়? 0। তাহলে আমরা পাশে কি লিখলাম? 4 গুণ করলাম। তো ডেরিভেটিভ থাকলে পাশে গুণ করছি, কিন্তু ইন্টিগ্রেশন থাকলে ভাগ করতাম। তো যাই হোক, এখন এর কথা ভুলে যাও, কারণ ডেরিভেটিভের পার্ট নয়, এখন ইন্টিগ্রেশনের পার্ট। তো লক্ষ্য করো, তুমি এই কস বাবাজিকে প্রশ্ন করো, কি প্রশ্ন করবে? যে তুই কার ডেরিভেটিভ, তুই কার ডেরিভেটিভ? তো কস বলবে আমি তো সাইনের ডেরিভেটিভ রে, আমি তো সাইনের ডেরিভেটিভ রে। কিন্তু কোন তো এখানে এক্স নেই, কোন কি রয়েছে? 4x মাইনাস 7, তাই না? এবার যেহেতু কোন এক্স ছিল না, অন্য কেউ আছে, তাই এই কোণটির ডেরিভেটিভ করো। আর এই কোণটির ডেরিভেটিভ করলে কি পাচ্ছি? 4 ইন্টু 1 মাইনাস 0 মানে 4। আমরা ওই 4 গুণ করব না, করব ভাগ, প্লাস কি? কনস্ট্যান্ট। ব্যাস হয়ে গেল আমাদের এই সূত্র। ঠিক একই রকমভাবে আমরা আর একটি তথ্য নিই। যেমন দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স, যদি প্রশ্ন করো ই টু দি পাওয়ার এক্সকে তুই কার ডেরিভেটিভ রে? তো ই টু দি পাওয়ার এক্স বলবে আমি তো ই টু দি পাওয়ার এক্সেরই ডেরিভেটিভ, তাই ই টু দি পাওয়ার এক্স প্লাস কনস্ট্যান্ট লিখলাম। কিন্তু যদি এরকম দেখো তুমি, ই টু দি পাওয়ার 5x প্লাস 9 ইন্টু ডিএক্স, তখন তুমি কি করবে? তখন তোমার কাজ হবে ই টু দি পাওয়ার 5x প্লাস 9কে প্রশ্ন করা তুই কার ডেরিভেটিভ? ও বলবে আমি তো ই টু দি পাওয়ার 5x প্লাস 9 তারই তো ডেরিভেটিভ। কিন্তু এই যে 5x প্লাস 9 বাড়তি, ওখানে তো x হওয়ার কথা ছিল, কিন্তু হয়েছে 5x প্লাস 9, তাই আমরা 5x প্লাস 9-এর ডেরিভেটিভ করি। তো কি পাবো? 5 ইন্টু 1 প্লাস 0 মানে 5। ডেরিভেটিভ হলে ওই 5টা গুণ করতাম, ইন্টিগ্রেশনের জন্য ওই 5টা ভাগ করব, প্লাস কি? কনস্ট্যান্ট। আশা করছি বুঝতে পেরেছ। তাহলে ব্যাপারটি যেহেতু তোমরা বুঝতে পেরেছ, সেই কারণে আমি তোমাদের একটি তথ্য আর দিয়ে বাকি আর একটি তথ্য তোমাদের পরীক্ষা নেব। যেমন ধরো ইন্টিগ্রেশন সাইন 7x ইন্টু ডিএক্স, এটা কি হবে? দেখো, যেহেতু সাইন দিয়ে স্টার্ট তাই মাইনাস। এবার লক্ষ্য করো, সাইনকে প্রশ্ন করো তুই কার ডেরিভেটিভ? সাইন বলবে আমি তো কসের ডেরিভেটিভ, তাই cos 7x। কিন্তু এখানে কি x ছিল? নিশ্চয় না, 7x রয়েছে, তাই 7x-এর ডেরিভেটিভ করলে কি হয়? 7 ইন্টু 1 মানে 7। ডেরিভেটিভ হলে গুণ করতে, বাট ইন্টিগ্রেশন যেহেতু তাই 7 দিয়ে ভাগ, প্লাস কনস্ট্যান্ট। এবার তোমাদের যদি একটি পরীক্ষা নিই, তাহলে তোমরা এটা করো তো দেখে নিজে। ইন্টিগ্রেশন সাইন x/2 ইন্টু ডিএক্স, তাহলে এর অ্যান্সার কি হবে তোমরা এটা নিজে করে কমেন্ট বক্সে অ্যান্সারটি লিখে পাঠাও।